দেখো আমরা ফ্রিকশনের এই ম্যাথটা এখন সলিউশন করব। এই ম্যাথটা দেখো আমরা এখন পর্যন্ত ফ্রিকশনের যে ম্যাথগুলো কমপ্লিট করে আসছি সেগুলো সবই ছিল হলো স্থির বস্তুর জন্য। অর্থাৎ যে ব্লক জাতীয় যে ম্যাথগুলো করছিলাম সেই ব্লকগুলো সবই ছিল স্থির, কিন্তু এখন এই ব্লকের ম্যাথটা আমরা করব গতিশীল ব্লকের জন্য। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে পি এর মান কত হলে ব্লকটি 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হবে। এইটা তোমার কাছে চাওয়া হয়েছে। তো সেখানে এই ব্লকের ওজন দেওয়া আছে 400 কেজি এবং স্থিতি ফ্রিকশন সহগ স্থিতি ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.3 এবং গতীয় ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.2। তো জাস্ট পি এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, মানে এমন একটা পি এর ভ্যালু দরকার যেই ভ্যালুতে ব্লকটা যেন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়। তো সমস্যা নেই। তো আমরা ফার্স্টে যে কাজটা করবো, আমাদের যেই ফার্স্ট স্টেপ অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও যেটা এখানেও তাই, সেটা হচ্ছে যে এখানে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করা। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলি। তলের সমান্তরালে মূল বিন্দুতে একটা এক্স অক্ষ ড্র করবো, তার উপরে একটা লম্বভাবে ওয়াই অক্ষ ড্র করবো, করে ফেলি। আচ্ছা দেখো, আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে ফেলেছি। এখন শুধু বলগুলো চিহ্নিত করব। এই যে 400 কেজি ব্লকের ওজন, এটা সরাসরি কাজ করবে কোথা থেকে দেখো তো? সরাসরি কাজ করবে ভার্টিক্যালি নিচের দিকে। তো আমরা ভার্টিক্যালি নিচের দিকে এর ওজনটা দিয়ে দিই। ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে কত? 400 কেজি। এরপরে দেখো যে আচ্ছা, ব্লকটার উপর বল প্রয়োগ করা হচ্ছে কোন দিকে? এইদিকে বল প্রয়োগ করেছে। আচ্ছা দেখো তো, যদি বলটা না প্রয়োগ করা হতো, এই ব্লকটার উপরে মনে করো বলটা প্রয়োগ করা হয়নি, তাহলে ব্লকটা টোটালি এখানে স্থির। কিন্তু তুমি ব্লকের উপর যখন এইদিকে একটা চাপা বল প্রয়োগ করছো, একটা কম্প্রেসিভ ফোর্স যখন তুমি এই ব্লকের উপর দিচ্ছ, তখন ব্লক 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হবে কোন দিকে? ডেফিনেটলি বুঝতে পারছো এইদিকেই গতিশীল হবে। তো এই দিকে তো গতিশীল হবে, তাই না? যেহেতু আমাদের প্রশ্নে বলেই দিয়েছে পি এর এমন একটা ভ্যালু বের করতে হবে যেন ব্লকটা ডান দিকে, মানে ডান দিকে বা বাম দিকে কোনো কিছু বলেনি, শুধু বলেছে পি এর ভ্যালু এমন হতে হবে যেন ব্লক গতিশীল হয়। তো আমরা বুঝতে পারছি ব্লকটা কোন দিকে গতিশীল হবে, যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে ইনক্লাইনভাবে এইদিকে, তির্যকভাবে এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে। সো ব্লকটা কিন্তু এই দিকেই গতিশীল হবে। তো ব্লক যদি এইদিকে গতিশীল হয়, ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে? এইদিকে বল কাজ করবে। তো ফ্রিকশন বলটাকে তুমি তলের এই বড় বড় দেখাতে পারো, অথবা যদি মনে করো এখানে দেখাবা তাও হবে। এখানে আমরা দেখালাম ফ্রিকশন বল। আচ্ছা, এখানে কোন ফ্রিকশন বল কাজ করবে? এফ কে, গতীয় ফ্রিকশন বল কাজ করবে। এখানে কিন্তু স্থিতি ফ্রিকশন বল কাজ করবে না। কারণ হচ্ছে ব্লকটি কিন্তু এখন আর স্থির নাই, কারণ ব্লক 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়ে গেছে। আর তার জন্য আমাকে বল বের করতে হবে। এনিওয়ে, বুঝতে পারছো? তো এখানে আরেকটা জিনিস কি কাজ করবে? এই তলের সাথে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এই ওয়াই অক্ষ বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আমরা প্রতিক্রিয়া বলটাকে বললাম আর। এরপর এখানে আরও একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে এই যে পি বলটাকে তুমি এখানেও রেখে দিতে পারো, অথবা যদি মনে করো তুমি এটাকে বা এই পেছনের দিকে বর্ধিত করে দিবে, তাও কোনো সমস্যা নেই। তুমি এই বলটাকে পেছনের দিকে বর্ধিত করে দিতে পারো। পি বল কত আছে এখানে? 20 ডিগ্রি আছে। তো এখানেও আমরা বললাম 20 ডিগ্রি। তো পি এর দুইটা অংশ পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ আর একটা হলো ওয়াই অক্ষের উপাংশ। এনিওয়ে, আমাদের সব বলগুলো মোটামুটি চিহ্নিত করে শেষ। এবার আমরা ক্যালকুলেশনের মধ্যে চলে যাব। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে কথা এখানে যেটা আসে সেটা হচ্ছে আমরা কিন্তু স্থিতি বস্তু, মানে স্থির বস্তুর ক্ষেত্রে আমরা জানতাম সাম্য অবস্থা বস্তুর ক্ষেত্রে আমরা বস্তু যখন সাম্য অবস্থায় থাকে তখন ফর্মুলা দিয়ে ম্যাথ করতাম এরকম সামেশনাল এফ এক্স ইকুয়াল টু 0 আর সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু 0। কিন্তু এখন কিন্তু বস্তু স্থির নেই, বস্তু কিন্তু গতিশীল। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাপ্লাই করতে হবে সামেশনাল এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স আর সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই। এই ফর্মুলা কিন্তু আমরা হচ্ছে বল বিভাজনের সময় কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম যে এই ফর্মুলা কীভাবে আসে, প্লাস এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করতে হয়। গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। এনিওয়ে, তো এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা সামেশনাল এফেক্সের ব্যাপারটা দেখব। সামেশনাল এফেক্স, তো সামেশনাল এফ ওয়াই দেখব। এফ ওয়াই দেখলে তোমার জন্য ম্যাথ করাটা সহজ হয়ে যাবে। তো সামেশনাল এফ ওয়াই দেখি। আমরা বললাম ওয়াই অক্ষের আপওয়ার্ড বল পজিটিভ, ডাউনওয়ার্ড বল নেগেটিভ, এম এ ওয়াই। তো ঠিক আছে, এম এ ওয়াই আমরা করলাম। করার পর এখন দেখো আর বল কাজ করছে কোন দিকে? উপরের দিকে। তো আমরা আর বল বললাম উপরের দিকে পজিটিভ। এরপরে 400 বল কাজ করছে কোন দিকে? নিচের দিকে। 400 কেজি বলটা নেগেটিভ। এরপরে দেখো এখানে আমাদের তবে এখানে একটা ব্যাপার একটু বি কেয়ারফুলি থাকতে হবে। এখানে যে হচ্ছে আমাদের বলের ভ্যালুগুলো সবগুলোকেই তোমার হচ্ছে কী বলে পরম এককে নিতে হবে।
বলের সমস্ত ভ্যালুগুলোকে পরম এককে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরম একক কী? তো যারা আমার ফিজিক্সে ক্লাস করেছে তারা হয়তো বুঝতেছে পরম একক কী, আর যারা করেনি তারা হয়তো বুঝতেছে না। তো পরম একক এবং অভিকর্ষ একক, আসলে বলের এককগুলা পরম একক এবং অভিকর্ষ এককে প্রকাশ করা যায়। তো সেই পরম একক এবং অভিকর্ষ এককে আমরা আগে একটু জেনে নিই, তারপরে ম্যাথে যাবো ইনশাল্লাহ। দেখো এখানে পরম একক এবং অভিকর্ষ একক আমরা দেখব বলের জন্য। এমকেএস পদ্ধতিতে বলের পরম একক হলো নিউটন, নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আর এমকেএস পদ্ধতিতে বলের অভিকর্ষ একক হবে হলো কেজি, বাকি আমরা কিলোগ্রাম বলি, তো কিলোগ্রামকে আমরা কেজি দ্বারা প্রকাশ করি। সিজিএস এককে পরম একক হবে হলো ডাইন, আর এর অভিকর্ষ এককে হবে হলো গ্রাম, জি দ্বারা প্রকাশ করে থাকে, আবার কখনো জিএম দ্বারা প্রকাশ করি। এফপিএস পদ্ধতিতে বলের পরম একক হলো পাউন্ডাল, আর অভিকর্ষ একক হবে হলো পাউন্ড, পাউন্ড যেটাকে আমরা সংক্ষেপে এলবি দ্বারা প্রকাশ করি, পাউন্ড। এটা হচ্ছে পরম একক এবং এটা হলো অভিকর্ষ একক। এমকেএস পদ্ধতিতে পরম একক নিউটন, যদি কখনো নিউটন থাকে তাহলে বুঝতে হবে, বলের একক যদি নিউটন থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে এমকেএস পদ্ধতি, আর কেজি থাকলে বুঝতে হবে এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে অভিকর্ষ একক। আশা করি বুঝছো। তো এখন পরম একক এবং অভিকর্ষ এককের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দেখো পরম একক এবং অভিকর্ষ এককের মধ্যে সম্পর্ক হলো, তুমি যদি অভিকর্ষ একক থেকে যদি পরম একক পেতে চাও তাহলে অভিকর্ষ এককের সাথে অভিকর্ষ ত্বরণ জি গুণ করতে হবে। যদি গুণ করো তাহলে তুমি পরম একক পাবে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। তুমি মনে করো দেওয়া আছে কেজি, কেজি থেকে তুমি নিউটনে নিয়ে আসবা, তাহলে তোমাকে কি করতে হবে, এই কেজি এর সাথে একটা অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে, জি এর ভ্যালু গুণ করতে হবে। তো জি এর ভ্যালু দেখো, জি এর ভ্যালু হচ্ছে, যদি এমকেএসে যদি বলো জি এর ভ্যালু হবে হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.81 বলতে পারো অথবা শুধু 9.8 বলতে পারো, কোনো সমস্যা নেই। সিজিএসে জি এর ভ্যালু হবে হলো 981 মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো, অথবা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো। এফপিএস পদ্ধতিতে হবে হলো 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে জি এর ভ্যালু। এখন দেখো এই পরম একক যদি তুমি বের করতে চাও অভিকর্ষ একক থেকে কী করতে হবে, অভিকর্ষ এককের সাথে এই ভ্যালুটা বের করতে হবে। এখন দেখতে হবে যদি কেজি দেওয়া আছে, মনে করো অভিকর্ষ একক কেজি দেওয়া আছে, তুমি নিউটনে বের করতে চাচ্ছ, তাহলে এই কেজির সাথে কত গুণ করতে হবে, 9.8। মনে করো 5 কেজি দেওয়া আছে, তাহলে 5 কেজি থেকে যদি তুমি নিউটনে বের করতে চাও তাহলে 5 কেজির সাথে কী করতে হবে, 9.8 গুণ করতে হবে, তাহলে তুমি নিউটনে পেয়ে যাবে। আবার মনে করো 5 গ্রাম আছে, 5 গ্রাম থেকে তুমি ডাইনে বের করবে, তাহলে তোমাকে কী করতে হবে, 980 দ্বারা গুণ করতে হবে বা 981 দ্বারা গুণ করতে হবে, তাহলে তুমি এটাকে ডাইনে পেয়ে যাবে। আশা করি এই জিনিসটা আমার বলা লাগবে না, পাউন্ডের ব্যাপারটা বলা লাগবে না। তার মানে আবার মনে করো পরম একক আছে, তুমি এখন অভিকর্ষ এককে বের করবে, তাহলে কী করবে বলো তো, জি দ্বারা এখানে ভাগ করে দাও, জি দ্বারা এখানে ভাগ করে দাও, পরম একক বাই জি ইকুয়াল টু অভিকর্ষ একক, সংখ্যা লিখলাম। তাহলে অভিকর্ষ একক সমান আবার আমরা কী পাবো, পরম একক ভাগ জি। যদি তুমি কখনো অভিকর্ষ এককে বের করতে চাও, মনে করো নিউটন আছে, তুমি কেজিতে নিবা, তাহলে কী করতে হবে, নিউটনকে 9.81 দ্বারা ভাগ করতে হবে বা জি এর ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। ডাইন আছে মনে করো, ডাইন থেকে গ্রামে নিবা, তাহলে ডাইনকে কী করতে হবে, 980 বা 981 দ্বারা ভাগ করতে হবে। পাউন্ডালে আছে, তোমাকে পাউন্ডে নিতে হবে, তাহলে কী করতে হবে, এই পাউন্ডালকে 32 দ্বারা ভাগ করতে হবে। আশা করি ব্যাপারটা খুব সহজে ক্লিয়ার হয়ে গেছে যে পরম একক এবং অভিকর্ষ একক কেন করতে হবে। এখন এই পরম একক এবং অভিকর্ষ এককের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যাও, এখন আমরা আমাদের ম্যাথে ফিরে যেতে পারি। ম্যাথটার ক্ষেত্রে দেখো এখানে এম এ আছে, মানে ত্বরণ আছে, ভরের সাথে ত্বরণ গুণ আছে। ভরের সাথে ত্বরণ গুণ থাকলে আমরা কী বলি, এফ, তাই না, এফ ইকুয়াল টু এম এ। এটা কিন্তু হচ্ছে নিউটনের গতি দ্বিতীয় সূত্র। তো এই সূত্রতে এই ভ্যালু যদি অ্যাপ্লাই করি, এম ইন্টু এ, এখানে যে বলের ভ্যালুটা পাওয়া যায় সেগুলো সবই পরম এককে লিখতে হয় নিউটন বা ডাইন বা হচ্ছে পাউন্ডাল, এই এককে লিখতে হয়। যেহেতু এখানে দেখো এম এ আছে, তাহলে দেখো সমান চিহ্নের ডান দিকে পরম একক, তাহলে বাম দিকে কী করতে হবে, বাম দিকেও পরম একক রাখতে হবে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। ডান দিকে যেহেতু পরম একক, তাই বাম দিকেও পরম একক রাখতে হবে। তো দেখো আরটাতে তো কোনো একক নাই, আরটা তো আমরা হচ্ছে আননোন, বাট এই 400 কেজি আচ্ছা, কেজি দেখো তো এটা কোন এককে আছে, কেজি কিন্তু এটা আছে অভিকর্ষ এককে, তাহলে তোমাকে কী করতে হবে, এখন পরম এককে নিতে হবে। তাই তোমাকে কী করতে হবে, এখানে 9.8 দ্বারা গুণ করতে হবে, যেহেতু কেজি আছে তাই আমরা 9.81/8 যেটা দ্বারা গুণ করো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই বলটা পেয়ে গেছি। এবার কি পি বল, এখানে 9.81 দ্বারা কেন গুণ করলাম নিশ্চয়ই বুঝতে পারছো। এই পি বলের ওয়াই অক্ষের উপাংশ নিচের দিকে কাজ করছে, সো নেগেটিভ পি সাইন 20 ডিগ্রি। বাম দিকে সব বল হয়ে গেছে, এবার ডান দিকে এম
এম কি এই ব্লকের ভর কত 400 কেজি। আচ্ছা ভরটাকে কিন্তু আবার এম কেসে এই তোমার হচ্ছে পরম এককে নেওয়া যাবে না, কারণ আমরা কিন্তু এই পুরোটা সমানই জানি পরম একক, ভর ইন্টু ত্বরণ গুণ। তো ভরের একক যা আছে তাই রাখতে হবে এখানে, এখানে কিন্তু ভরের একক আবার পরিবর্তন করা যাবে না। তবে হ্যাঁ যদি দেখো এখানে ভরটা নিউটন এককে রয়েছে মানে পরম এককে রয়েছে, এই এম কিন্তু জাস্ট বস্তুর ভর, নিউটন বা ডাইন বা পাউন্ডাল এই তিনটা এককে যদি বস্তুর ভর দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা ভর না, এটা ওজন আছে। ওজন থেকে তোমাকে তখন ভর বের করে নিতে হবে। আমার কথা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে এই ব্লকের ওজন দেখো এখানে কিন্তু যে কি বলবো যে এটা কিন্তু ব্লকের হচ্ছে পরম এককে ওজন। একটা কথা মনে রেখো যে পরম এককে বস্তুর ওজন আর সরি আমরা ভুল বললাম, অভিকর্ষ এককে বস্তুর ওজন আর বস্তুর ভর দুইটা সমান। অভিকর্ষ এককে বস্তুর ওজন এবং বস্তুর ভর দুটি সমান হয়। যেমন এটি দেখো এই ব্লকের ওজন দেওয়া আছে অভিকর্ষ এককে 400 কেজি। সো এই 400 কেজি আবার ব্লকের ভরও বোঝাবে আবার ওজনও বোঝাবে। পরম এককে অভিকর্ষ এককে এটি ব্লকের ওজন আর এটি হচ্ছে আবার ব্লকের ভর। বাট আমরা যদি এই ব্লকের ওজন যদি পরম এককে যদি বলো তাহলে ব্লকের ওজনের একক হবে না নিউটন, ডাইন বা হচ্ছে তোমার পাউন্ডাল, এই তিনটা হবে। তো সেই ক্ষেত্রে যদি দেখো যে বস্তুর ওজন পাউন্ডাল, ডাইন, নিউটনে দেওয়া আছে তখন তুমি কি করবা, আমরা জানি ওজন সমান কি mg, তোমাকে m বের করতে হবে, তাহলে W/g, m সমান, তাই না? এটাই তো ওজন সমান যদি তুমি জানো mg, তাহলে m সমান কি হবে W/g। তাহলে তোমাকে কি করতে হবে, এক কথায় সহজ কথায় বলে দিচ্ছি, এই m এর ভ্যালুটা যখন লিখবা তখন কি করবা, যদি দেখো এখানে অভিকর্ষ এককে রয়েছে তাহলে একে তুমি যদি দেখো যে পরম এককে রয়েছে নিউটন, ডাইন বা পাউন্ডাল এককে রয়েছে তখন তুমি একে কী করবা 9.8 দ্বারা ভাগ করে নিবা। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছে, কারণ আমরা ওজন সমান জানি mg, তাহলে ভর সমান কত হবে, মানে m সমান যেখানে বড় করে লিখি ওজন সমান জানি আমরা mg, তাহলে m সমান কত হবে g দ্বারা ভাগ, ওজনকে g দ্বারা ভাগ করতে হবে, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে এখানে ভরটা। বাট এখন কথা হচ্ছে যদি দেখো যে এই বস্তুর ওজন হচ্ছে অভিকর্ষ এককে রয়েছে, আমি কিন্তু এখানে লিখে দিলাম অভিকর্ষ এককে ওজন আর বস্তুর ভর সমান, তখন কিন্তু আর g দ্বারা ভাগ করা লাগবে না, তখন কিন্তু আর এখানে জি দ্বারা ভাগ করা লাগবে না। বি কেয়ারফুল কিন্তু ব্যাপারটা, স্টুডেন্টগুলো কিন্তু মারাত্মক পরিমাণে ভুল করবে যে যদি দেখো যে অভিকর্ষ এককে বস্তুর ওজন রয়েছে তাহলে এখানে যা রয়েছে সেটা বসিয়ে দেবে এমের জায়গায় তাই বসিয়ে দেবে। আর যদি দেখো যে পরম এককে রয়েছে তাহলে কি করবা 9.8 দ্বারা ভাগ করে দেবা, নিউটন, ডাইন বা পাউন্ডাল থাকলে 9.8 দ্বারা ভাগ করে তারপর এখানে এমটা বসাবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে দেখো যে আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে বস্তুটি যাবে কোন দিকে, এদিকে, বস্তু কি ওপরের দিকে যাবে? দেখো তুমি যদি এইদিকে যদি চাপ বল দাও, তোমার সামনে কোনো একটা বস্তুকে তুমি এইভাবে করে চাপ বল দাও, দেখো তো এটি ওপরের দিকে ওঠে কিনা বা নিচের দিকে নামে কিনা। নিচের দিকে কিন্তু নামবে না। নিচের দিকে কেন নামবে না, মাটি একটা বাধা দিবে আর বস্তু ওপর দিকে উঠবে না, কারণ এই বল ওপর দিকে দেওয়া হচ্ছে না, তার মানে ব্লক যাবে কোন দিকে, এইদিকে। তো ব্লক গতিশীল এই দিকে, সো ব্লকের ত্বরণ কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, উপরে কিন্তু ব্লকের কোনো ত্বরণ নাই। সো এ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এ ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, আর এ এক্স মানে কি এক্স অক্ষ বরাবর ত্বরণ। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। বা তাহলে আমরা এখানে আর সমান কত পেতে পারি, এটা তো টোটালি 0 হয়ে যাবে। এইগুলোকে পক্ষান্তর করে আমরা ওইদিকে নিয়ে চলে যাই, ওইদিকে নিয়ে গেলে পাই পি সাইন 20 ডিগ্রি প্লাস 400 ইন্টু 9.81। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এখন দেখো তো এই অবস্থাতে আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমরা সামেশন এফ এক্স করবো। সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স। ডান দিকের বলগুলোকে বললাম আমরা পজিটিভ, তো ডান দিকের বলগুলোকে পজিটিভ বলে। এবার দেখো আমরা ডান দিকে কোন বল আছে, পি এর এক্স অক্ষের উপাংশ বা পি এর এক্স অক্ষের উপাংশ হলো পি কস 20 ডিগ্রি। ডান দিকে কোন বল আছে, এফ কে বল রয়েছে। এফ কে না লিখে আমরা একবারে মিউকে লিখলাম, মিউকে ইন্টু আর একবারে লিখে দিলাম। আর কোনো বল আছে বাম দিকে, না নাই। এবার এম এর ভ্যালু কত 400, এম এর ভ্যালু আমরা এখানে 400 পেলাম, ইন্টু এ এক্স এর ভ্যালু কত, ব্লক কোন দিকে গতিশীল হবে, এদিকে গতিশীল হবে, তার মানে এখানে যে ত্বরণটা দেওয়া আছে সেটা কিন্তু এক্স অক্ষের দিকে ত্বরণ, তার কত 1.5 বা পি কস 20 ডিগ্রি মাইনাস মিউ কে এর ভ্যালু কত দেওয়া আছে 0.2। ভুলেও কিন্তু এখানে মিউ এস বসানো যাবে না, বি কেয়ারফুল, মিউ এস বসানো যাবে না, মিউকে লিখতে হবে 0.2। আর এর ভ্যালু কত পিস আমরা এখানে বসিয়ে দিই এবার, পি সাইন 20 ডিগ্রি প্লাস 400 ইন্টু 9.81 ইকুয়াল টু
400 ইন্টু 1.5। এখানে তুমি সলভ ফাংশন ইউজ করো, সরাসরি তুমি পি এর ভ্যালুটা পেয়ে যাবে। সম্ভবত পি এর ভ্যালু আসবে 1588.45। ক্যালকুলেশন করে দেখতে পারো, আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে। এখানে ক্যালকুলেশন করে পি এর ভ্যালু যা আসবে সেটাই অ্যান্সার, 45 নিউটন হয়ে গেছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কীভাবে করতে হবে। আমরা আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। দেখো এখানে অঙ্কটাতে বলা হচ্ছে যে নিচের চিত্রে প্রদর্শিত দুটি ওজন 40 কেজি ফোর্স এবং 60 কেজি ফোর্স একটি হালকা অপসারণশীল তার দ্বারা সংযোজিত করা হয়েছে, যা একটি মসৃণ ওজনহীন পুলির উপর দিয়ে অতিক্রম করছে। তার টেনশন কত? তলের ফ্রিকশন সহগ দেওয়া আছে 0.3। তো দেখো এখানে অ্যাকচুয়ালি অঙ্কটাতে দ্বারা যেটা বোঝানো হচ্ছে, এখানে একটা কথা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই যে ওজনহীন পুলির উপর দিয়ে অতিক্রম করছে, এই কথার অর্থ কী? ওজনহীন পুলির উপর দিয়ে এটা চলমান রয়েছে, মানে এটা কিন্তু তোমাকে কিন্তু টোটালি একটা গতিশীল বস্তুর জন্য এই ম্যাথটা তোমাকে করতে বলা হয়েছে, যে এটা গতিশীল রয়েছে, এইভাবে গতিশীল অবস্থায় রয়েছে। তো এইভাবে যদি গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে এই তারে টান কত? অঙ্কটা পড়ে দেখো যে নিচের চিত্রে দুটি ওজন রয়েছে, একটা ওজন একটি হালকা অপসারণশীল তার দ্বারা সংযুক্ত করা হয়েছে। এখানে এই যে তার দ্বারা সংযুক্ত করা হয়েছে এবং তা কী হয়েছে? মসৃণ ওজনহীন পুলির উপর দিয়ে অতিক্রম করছে। অর্থাৎ মসৃণ ওজনহীন পুলি কোনটা? এটা এর উপর দিয়ে অতিক্রম করছে। এখন বলতে পারো যে ভাই অতিক্রম করছে মানে এটা গতিশীল, বুঝলাম। কোন দিকে গতিশীল? এই পুরো ব্লক এইদিকে গতিশীল নাকি এইদিকে গতিশীল? তোমাদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা এই যে এই ব্লকটা এইদিকে গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কোনো? নাই। কখন থাকতো? যদি এই ব্লকটাকে যদি এই দিক থেকে কোনো বল দ্বারা টানা হচ্ছে, যদি কোনো একটা টেনশন ফোর্স কাজ করতো এখানে, যদি কোনো টেনশন ফোর্স, যদি কোনো টান বল যদি কাজ করতো, যদি কোনো টেনশন কাজ করতো এখানে, তখনই কিন্তু আমরা এখানে বলতে পারতাম যে এই ব্লকটা এইদিকে আসার সম্ভাবনা রয়েছে। বাট এইদিকে তো কোনো টান কাজ করছেই না, সরাসরি 60 কেজি ফোর্স তার এইদিকে বল মানে ইনডিরেক্টলি টানা হচ্ছে কোন দিকে? এইদিকে। কারণ এটা কিন্তু দেখো এর সাথে স্পর্শ করে নেয়, টোটাল ফাঁকা মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো ঝুলন্ত অবস্থাতে যদি থাকে তাহলে এটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো এটা যখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে এটা অতিক্রম করছে পুলির উপর দিয়ে, সো এই টোটালি জিনিসটা এইদিকে গতিশীল রয়েছে। আমার কথা নিশ্চয় বুঝছো। এখন এই অবস্থাতে যদি গতিশীল থাকে তাহলে এই তারের টান কত তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা এখন তারের টান বের করবো। তো ফার্স্টে আমরা কী করবো, একটু ফ্রি বডিগুলো একটু আঁকিয়ে ফেলি। তো আগে কিন্তু বলেছি এটা গতিশীল বস্তু, আর গতিশীল বস্তুর জন্য কোন কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় ইতিপূর্বে আমরা যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা দিয়ে কিন্তু বুঝতে পেরেছি। এনিওয়ে, তো আমরা একটু ফ্রি বডিগুলো আঁকিয়ে ফেলি। প্রথমে এর ফ্রি বডিটা আঁকাই ফেলি আমরা। দেখো আমরা ফ্রি বডি ড্র করার জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়েছি এই ব্লকের ক্ষেত্রে এবং এই ব্লকের ক্ষেত্রে। তো এখন এই অবস্থাতে দেখো যে এখন এখানে একটা ব্যাপার আসতে পারে যে ভাইয়া বলতে পারো যে ভাইয়া আপনি বলেছিলেন যে একটা ব্লক যেই তলের উপর অবস্থান করবে সেই তলের সমান্তরালে এক্স অক্ষ এবং এক্স অক্ষের সাথে লম্ব হবে ওয়াই অক্ষ এবং মূল বিন্দু হবে কেন্দ্র, এটা বলেছিলেন। তাহলে ভাইয়া এইটার ক্ষেত্রে আপনি এক্স অক্ষে এইভাবে কেন দিলেন? কারণ তল তো রয়েছে এইটা। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমি কিন্তু বলেছিলাম যে একটা ব্লক যেই তলের উপর অবস্থান করবে, ঝুলে থাকে কিন্তু না, অবস্থান করার কথা বলেছিলাম। এটা তো দেখো এই ব্লকটা সরাসরি এই তলের উপরেই অবস্থান করছে, তাহলে এটার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য যে এর সমান্তরাল এক্স অক্ষ। বাট এটা কিন্তু দেখো এই তলের উপর অবস্থান করছে না, বরঞ্চ টোটালি শূন্যের উপর ঝুলে রয়েছে। তাহলে এটার ক্ষেত্রে তো তোমাকে এক্স অক্ষ যদি তুমি এর সমান্তরাল যদি ড্র করো তাহলে কিন্তু হলো না, কারণ এটা তো এই তলের উপর অবস্থান করছে না, এটা তো টোটালি ঝুলে আছে, মানে এই তল একে কোনো সাপোর্টই দিচ্ছে না। একটু খেয়াল করে দেখো, এটা তো ঝুলে আছে, কোনো সাপোর্ট দিচ্ছে এই তল? দিচ্ছে না। সো এটার ক্ষেত্রে ওই কথাটা প্রযোজ্য হবে না। এটা ন্যাচারাল যেভাবে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করি সেভাবে আঁকালে হবে। এনিওয়ে, তো আমরা এই দুটো ব্লকের মধ্যে যে কোনো একটা ব্লক নিয়ে কাজ আগে করলে কোনো সমস্যা নেই, অ্যাজ এ উইশ তুমি যে কোনো একটা দিয়ে কাজ করতে পারো। তো আমরা করলাম, এটা দিয়ে আগে আমরা কাজ করি। তো এই ব্লকে যখন কাজ করবো তাহলে একটু দেখি কীভাবে বলগুলো কাজ করছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে এর একটা বস্তুর ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করছে, ভার্টিক্যালি নিচের দিকে ওজন কাজ করছে। তো এখানে একটা কথা বলে রাখি, 400 কেজি ফোর্স, এটা কিন্তু বস্তুর ওজন দেওয়া আছে। কেজি ফোর্স অ্যাকচুয়ালি অভিকর্ষ একক, বস্তুর ওজনের অভিকর্ষ একক কিন্তু আমরা যদি এমকেএসে বলি তাহলে কেজি বলি। বস্তুর ওজন যদি বলি 40 কেজি, এই কথাটা দ্বারাও যা বোঝায়, আবার 40 কেজি ফোর্স এই কথাটা দ্বারাও তাই বোঝায়, একই কথা। জাস্ট এটা এই 40 কেজি ওজনটা বল হিসেবে কাজ করবে, তাই এখানে ফোর্স কথাটা উল্লেখ করে দিয়েছে। যদি এফ না থাকতো তাও কোনো সমস্যা ছিল না। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছে। এই 40 কেজি ফোর্স দেখে আবার কনফিউশন হওয়ার দরকার নেই। 40 কেজি ফোর্স, বস্তুর ওজন 40 কেজি ফোর্স দ্বারাও যা বোঝাচ্ছে, আবার বস্তুর ওজন শুধুমাত্র 40 কেজি দ্বারাও তা বোঝাচ্ছে, একই কথা। এনিওয়ে, তাহলে আমরা এখানে বললাম বস্তুর ওজন কত? 40 কেজি। এরপরে দেখো, আচ্ছা টান ফ্রিকশন বলে কথাটা বলি। আচ্ছা
বস্তু গতিশীল হচ্ছে কোন দিকে দেখো তো, 60 কেজি ফোর্স এদিকে যাচ্ছে, তো 40 কেজি এদিকে যাওয়ার চেষ্টা করবে। সো বস্তু গতিশীল হবে কোন দিকে, এইদিকে। তাহলে অবশ্যই ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে। এখানেও দেখাতে পারো অথবা তুমি এই জায়গাতেও দেখাতে পারো, অ্যাজ এ উইশ। এফএস কাজ করবে কোন দিকে, এইদিকে। এবার আসো টান। আচ্ছা, এই তারটা কোন দিকে টেনে, এই 40 কেজি ফোর্স বস্তুটাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে, এইদিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এই তারের টান বল, আচ্ছা যখন এই তারটা যখন এখানে ছিল না, তখন এই 40 কেজি ফোর্স বস্তুটা টোটাল এখানে স্থির ছিল। তো টোটালি যদি স্থির থাকে, বস্তু এখন গতিশীল হচ্ছে কোন দিকে, এইদিকে। কেন গতিশীল হচ্ছে, কারণ তার দ্বারা এদিকে টানা হচ্ছে। সো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি তার টান বল কাজ করবে কোন দিকে, এদিকে। আশা করি ক্লিয়ার। এরপরে কি হবে, এই তলের উপরে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এই তলের উপরে এই তল এই 40 কেজি ফোর্স বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বল দেবে। তাহলে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। আর তাহলে দেখো আমার প্রথম ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে কি করব, এখানে এইটার ক্যালকুলেশন করব। তো এটার ক্যালকুলেশনটা আমরা একটু করে ফেলি। প্রথমে আমরা দেখি একটু সামেশনাল এফ ওয়াই, এটা কি ফর, আমরা একটু লিখি ফর, আমরা এটাকে নাম দিই, নামও দিতে পারি অথবা বলতে পারি 40 কেজি ফোর্স ব্লক। আমরা নাম দিলাম, এটা এ ব্লক আর এটাকে বললাম বি ব্লক। ফর এ ব্লক বা ফর ব্লক এ ব্লকের জন্য কাজ করছে। তাহলে প্রথমে সামেশনাল এফ ওয়াই এর কাজটা আমরা করব। এখানে কিন্তু সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু 0 বসানো যাবে না, কারণ কিন্তু বস্তু গতিশীল। আমরা কিন্তু আগেই বলেছি গতিশীল বস্তুর জন্য ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে, আগের অঙ্কে কিন্তু বলেছি এম এ ওয়াই। আপওয়ার্ড বললাম পজিটিভ, বা আর কাজ করছে কোন দিকে, ওপরের দিকে। তো আরকে বললাম ওপরের দিকে কাজ করছে। বস্তুর বল কাজ করছে কোন দিকে, নিচের দিকে। বল কাজ করছে নিচের দিকে, আমরা বললাম যে হচ্ছে 40। তো একটা ব্যাপার বি কেয়ারফুল, আগের অঙ্কটাতে বলেছি এখনও বলছি, 40 কেজি ফোর্স বা 40 কেজি একই কথা। এখানে দেখতে হবে এটা কিন্তু বস্তুর ওজন দেওয়া আছে। আচ্ছা, ওজনটা কোন এককে দেওয়া আছে, অভিকর্ষ এককে দেওয়া আছে। এখন তোমাকে কি করতে হবে, এটাকে পরম এককে নিতে হবে। কেন পরম এককে নিতে হবে, কারণ বা আমরা সহজ কথায় বলে দিই, সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই বা সামেশনাল এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই তখনই তোমাকে সমস্ত বলের এককগুলা পরম এককে নিয়ে কাজ করতে হবে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো, না হলে কিন্তু উত্তর হবে না। কারণ এম এ ওয়াই একটু আগে কিন্তু আমরা এক্সপ্লেন করলাম, এটা এম এ ওয়াই আছে যেহেতু, সো অবশ্যই এম এ ওয়াইয়ের একক কিন্তু পরম হবে। তাই এদিকের এককগুলো পরম রাখতে হবে। তাহলে পরম একক রাখতে হলে যেহেতু 40 কেজি রয়েছে, এটা অভিকর্ষ এককে, তো আমরা কী করবো, এখানে সরাসরি 9.8 দ্বারা গুণ করে দেবো। হয়ে গেছে। দেখো ওয়াই অক্ষ বরাবর আর কোনো বল কাজ করছে না, করছে না, ইকুয়াল টু 0। এবার এম এর ভ্যালু লিখবো। তো এম এর ভ্যালু এখানে লিখলেও 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে, আমরা একবারে 0 দিব। কেন, কারণ এ ওয়াই কিন্তু 0। আচ্ছা, এই 40 কেজি ফোর্সের বস্তুটা কোন দিকে গতিশীল হচ্ছে, এইদিকে। 60 কেজি ফোর্সের বস্তুর সাথে এদিকে গতিশীল হচ্ছে, ওপরে তো যাচ্ছে না, তাই না। তাহলে ওপরে যদি না যায়, তাহলে ওপরে ত্বরণ কত, 0। যদি বস্তু যদি কোনো একটা দিকে যদি অতিক্রম না করে, তাহলে তার ত্বরণ কত হবে, 0 হবে। যেহেতু বস্তুটি এই দিকে যাচ্ছে, সো তার ত্বরণ হবে হলো 0। মানে যেহেতু বস্তু এই দিকে যাচ্ছে, তাই তার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে 0। তো 0-এর সাথে যাই গুণ করবো তাই 0 এনবে, বা এই জায়গা থেকে আমরা সরাসরি আর এর ভ্যালুটা পেয়ে যাবো 40 × 9.8। তুমি এটা ক্যালকুলেশন করে এখানে লিখে দিতে পারো, অথবা এইভাবেই রেখে দিতে পারো। এটা কিন্তু কেজি নয়, নিউটন, কারণ তুমি কিন্তু এখন পরম এককে নিয়ে চলে আসছো। এনবে, এবার তুমি সামেশনাল এফ এক্স করো, ইকুয়াল টু এম এ এক্স। ডান দিকে বলকে বললাম পজিটিভ, বা ডান দিকে কী বল কাজ করছে, টান বল টি কাজ করছে। বাম দিকে কোন বল কাজ করছে, এফ এস। তো আমরা এফ এস না লিখে একবারে, সরি, এখানে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এফ এস না, কিন্তু আমরা ভুল লিখেছি, এফ কে হবে। এখানে কিন্তু এফ এস হবে না, এফ কে হবে, কারণ এটা কিন্তু বস্তু কিন্তু এখন গতিশীল। তাহলে মিউকে ইন্টু আর, এটাকে আমরা আর এ বলতে পারি, যেহেতু এ ব্লক, আর এ বললাম, এটা আর এ। এনিওয়ে, ইকুয়াল এম এক্স। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালুটা হচ্ছে বস্তুর ভর। একটু আগের অঙ্কটাতে কিন্তু আমরা বললাম যে বস্তুর ওজন যদি অভিকর্ষ এককে থাকে, তাহলে বস্তুর ভর এবং ওজন সমান। আর যদি পরম এককে থাকে, তাহলে আমরা বললাম ওজনকে জি দ্বারা ভাগ করতে হবে, ভর বের করতে হবে যদি পরম এককে থাকে। আর যদি অভিকর্ষ এককে থাকে, তাহলে বস্তুর ভরটাই বস্তুর ওজন। বুঝে গেছে। তাহলে যেহেতু বস্তুর ওজন, তাই এটা হবে বস্তুর ভর। কিন্তু এ এক্স, এখন আসো এ এক্সের ভ্যালুটা কী লিখবো, এক্স এর ভ্যালু কি 0 লিখতে পারবো না। কেন 0 লিখতে পারবো না, এই 40 কেজি ফোর্সের বস্তুটা কোন দিকে গতিশীল, এই 60 কেজি ফোর্সের বস্তুর সাথে এই দিকে গতিশীল। তো এক্স অক্ষ বরাবর অবশ্যই একটা ত্বরণ আছে, কারণ এক্স অক্ষ বরাবরই বস্তুটা গতিশীল হচ্ছে। সো অবশ্যই এর এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ রয়েছে, তাই আমাদের ত্বরণটাকে এ এক্স আমরা 0 লিখতে পারবো না। এ এক্সের ভ্যালুটা এখানে হবে
এটা 0 লেখা যাবে না। বা পি ইকুয়াল টু কত হবে, এটাকে ওই দিকে নিয়ে চলে যাই আমরা, 40 ইন্টু এক্স প্লাস মিউকে ইন্টু আর। তো মিউকের ভ্যালু কত দিয়েছে প্রশ্নে, দেখো মিউ এর ভ্যালু দিয়েছে 0.3। এই মিউ এর ভ্যালু 0.3 মানেই হলো, যেহেতু এখানে মিউ এস মিউকে কেউ কোনো কিছু উল্লেখ করেনি, শুধুমাত্র বলেছে তরলের ঘর্ষণ সহ, তার মানে এটা মিউকে ধরতে হবে। যেহেতু যদি এখানে মিউ এস বলে দিত তাহলে আমরা আর এটা নিতে পারতাম না, কারণ মিউ এস হচ্ছে বস্তু যখন গতিশীল হবে, গতিশীল হওয়ার জন্য মিউ এস ঘর্ষণ সহ কাজ করবে না, স্থিতি ঘর্ষণ সহ কাজ করবে না, তখন কাজ করবে গতীয় ঘর্ষণ সহ। যেহেতু প্রশ্ন উল্লেখই করেনি এটা মিউকে না মিউ এস, তাহলে এটা মিউকে ধরেই কাজ করতে হবে, কারণ এখানে এটা প্রশ্নে বলেই দিয়েছে। এখানে বাংলায় কথা লিখেছিলাম, আমি লিখিনি যে তলের ঘর্ষণ সহ 0.3। তো সেই কথা আমরা বুঝতে পারছি, যেহেতু তল এখানে বাধা দিবে তো তার ঘর্ষণ সহ 0.3, তো এটা অবশ্যই গতীয় ঘর্ষণ সহ 0.3 ইন্টু আর এর ভ্যালু আমরা এখানে কত পেলাম, যেটা পেলাম সেটা লিখে দিই, 40 ইন্টু 9.8। ওকে, এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আসো আমরা এখান থেকে একটু, এবার এই ব্লকের কাজ শেষ, কিন্তু এ ব্লকের কাজ শেষ, এখন আমরা বি ব্লকের কাজ করব। ফর বি ব্লক আমরা এখন দেখো বি ব্লকের কাজ করব। তো বি ব্লকের কাজ করতে যে একটু খেয়াল করে দেখো, এখন বি ব্লকের বলগুলো চিহ্নিত করতে হবে আমাকে। তো বলগুলো আমরা চিহ্নিত করে ফেলি। দেখো বি ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, 60 কেজি ফোর্স ভার্টিক্যালি সরাসরি আমরা বললাম ওয়াইকে বরাবর নিচের দিকে কাজ করছে, 60 কেজি ফোর্স মানে 60 কেজি বললাম আমরা, বা এখানে যদি এফ লিখে দিলেও কোনো সমস্যা নেই। ওকে, এবার আসো তারের টান বল কাজ করছে কোন দিকে, এই ব্লকের উপরে একটু খেয়াল করে দেখো, তারের টান বলটা কোন দিকে কাজ করছে সেটা আমরা কী করে বুঝবো। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এটাতে একটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল হচ্ছে, তাই না? এই যে ব্লকটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল হচ্ছে, যদি এই তারটা যদি না থাকতো, এই ব্লক নিজের ওজনের জন্য সরাসরি নিচে পড়ে যেত। এই তারটা যদি না থাকতো তাহলে কি এই 60 কেজি ফোর্সের ব্লকটা এই ব্লকে কি এইদিকে নিয়ে আসতে পারতো না। মনে করো তার দ্বারা সংযুক্ত নাই, তাহলে তো এই ব্লকে এখানে শুনে থাকতেই পারতো না, সরাসরি নিচে পড়ে যেত, একাই পড়ে যেত, তখন আর এই পুলিরও দরকার হতো না, এই 60 কেজি এই 40 কেজি ফোর্সের ব্লকটাও এদিকে আসতো না, 40 কেজি ফোর্সের ব্লক এখানেই থাকতো আর 60 কেজি ফোর্সের ব্লক নিচে পড়ে যেত। কিন্তু আমাদের প্রশ্নে বলা হচ্ছে এই দুটি ব্লকই গতিশীল, এই পুলির উপর দুটি ব্লকই গতিশীল হচ্ছে, তাহলে সেই দিক থেকে তোমাকে বুঝতে হবে যে এই ব্লক কিন্তু অভিকর্ষ বলের কারণে কিন্তু পড়ে যাচ্ছে না, এই ব্লকের উপরে কিন্তু এই তারের মাধ্যমে এইদিকে একটা টান বল কাজ করছে। কেন টান বল কাজ করছে? কারণ এই ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করছে, বাট এই 40 কেজি ফোর্স ব্লক কী করছে, এখানে স্থির হয়ে থাকতে যাচ্ছে, স্থির হয়ে থাকতে চাচ্ছে এখানে। তো স্থির হয়ে যখন চাচ্ছে তাহলে কি করছে, স্থির হয়ে থাকতে চাচ্ছে বাট থাকতে পারছে না, স্থির হয়ে এই 40 কেজি ফোর্সের ব্লকটা স্থির হয়ে থাকতে চাচ্ছে কিন্তু সে থাকতে পারছে না, কারণ এই 60 কেজি ফোর্স ব্লকটা একটু এদিকে বলের পরিমাণ বেশি হওয়ার কারণে 60 কেজি ফোর্সের ব্লক এই 40 কেজি ফোর্স ব্লককে টেনে নিয়ে চলে আসছে। বাট সে তো থাকতে তো চাচ্ছে অন্তত এখানে স্থির হয়ে, কেন থাকতে চাচ্ছে, কারণ এখানে ফ্রিকশন বল রয়েছে এদিকে একটা, সে স্থির থাকতে যাচ্ছে কিন্তু পারছে না থাকতে। যেহেতু সে স্থির থাকার প্রবণতা দেখাচ্ছে, যদিও সে পারছে না, স্থির থাকার প্রবণতা কিছুটা হলেও আছে, সেই দিক থেকে কী হচ্ছে, 60 কেজি ফোর্স ব্লকের উপরে এই ব্লকের মাধ্যমে তারের একটা এদিকে একটা টান বল কাজ করছে। ব্যাপারটা কীভাবে বলি তোমাকে, আমি জাস্ট একটা ছোটো একটা উদাহরণ দিয়ে বলি তোমাকে। আমি একটা তার দিয়ে তোমাকে বলি, দেখো এটা মনে করো একটা তার আছে, এই হাতটা মনে করো আমার বি ব্লক আর এই বাম হাতটা হচ্ছে এ ব্লক। দেখো এই যে এ ব্লক এখানে স্থির থাকতে যাচ্ছে, বাট বি ব্লক কী করছে, টেনে এখানে নিয়ে যাচ্ছে। দেখো আমার হাত কিন্তু গতিশীল, এদিকে কিন্তু চলে যাচ্ছে আমার হাত, তো চলে যাচ্ছে কিন্তু চলে যাওয়া সত্ত্বেও দেখো তো আমার এই হাতের আঙুলের কাছে এই তার কোন দিকে টান কাজ করছে, এদিকে একটা টান কাজ করছে, বাম দিকে একটা টান কাজ করছে। একটু ইমাজিন করো যে আমার হাত কিন্তু চলে যাচ্ছে, এদিকে চলে যাওয়া সত্ত্বেও দেখো এই আমার আঙুলের কাছে এই তার এদিকে একটা টান দিচ্ছে, কারণ আমার এই বাম হাতটা এই ডান হাতকে এদিকে যেতে বাধা দিচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই? দুটো যদি স্থির থাকে তার কথা আলাদা, কিন্তু স্থির নাই, চলে যাচ্ছে এদিকে, ডান দিকে চলে যাচ্ছে। স্থির থাকলেও সেটা কথাই আলাদা, স্থির না থেকে ডান দিকে চলে যাচ্ছে। তো ডান দিকে যখন চলে যাওয়া সত্ত্বেও কিন্তু এই যে আমার বাম হাতের আঙুল কী করছে, তারটা বাম দিকে টেনে ধরে রাখার চেষ্টা করছে, যদিও সফল হচ্ছে না। সফল না হলেও কিছুটা হলেও তো এইদিকে একটা টান সে সৃষ্টি করছে, তাই না? আমি এখানে কথাটা সেটা বলতে যাচ্ছি যে এই 60 কেজি ফোর্স ব্লক নিচে পড়া সত্ত্বেও এই তারটা কী হবে, এই 40 কেজি ফোর্স ব্লক এদিকে একটা টেনে ধরে রাখার চেষ্টা করবে, আর সেই টানের পরিমাণ কত হবে, দেখো পুলির উপর দিয়ে রয়েছে। ইতিপূর্বে কিন্তু আমরা পুলি টাইপের অঙ্ক করেছি যে তার কিন্তু একটাই, তার কিন্তু ভিন্ন না। তো এখানে যে পরিমাণ টান কাজ করছে এদিকেও ঠিক সেই পরিমাণে উল্টা টান কাজ করবে, এর উপরে উল্টা দিকে টান কাজ করবে। তুমি একটু স্বাভাবিক অবস্থায় কল্পনা করে দেখো যে যখন এই ব্লক কল্পনা করবে তখন অবশ্যই কিন্তু তার এদিকে তাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে, নিচে পড়তে দিবে না, যদিও সে পড়ে যাচ্ছে।
আবার এই ব্লক নিয়ে যখন কাজ করবো তখন কিন্তু 60 কেজি ফোর্স ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করবে, তখন এই ব্লক এখানে ইসি থাকতে চাইবে কিন্তু এই তার এদিকে টেনে নিতে চাইবে। তো আমরা বুঝতে পারছি এই ব্লকের উপর টান কাজ করবে এদিকে আর এই ব্লকের উপর টান কাজ করবে এদিকে, আর দুইটা টানই সমান হবে কারণ তার কিন্তু একটাই পুলির উপর দিয়ে যাচ্ছে। যদি এই পুলির যদি ঘর্ষণ বল যদি আমরা বিবেচনা করতাম তাহলে কিন্তু দুইটা তারের টান সমান হতো না, তখন আবার এই পুলির ঘর্ষণ শক আমাদের বিবেচনা করতে হতো। বাট এখন এখানে পুলির ঘর্ষণ শক বিবেচনা করা যাবে না, কারণ প্রশ্নে পুলির ঘর্ষণ বল নিয়ে কোনো কিছু বলা হয়নি, পুলির ঘর্ষণ শক দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তখন আমরা পুলির ঘর্ষণ শক বিবেচনা করতাম, বুঝছো নিশ্চয়ই। এনিওয়ে, তাহলে আমরা মোটামুটি এখানে টান বলটা দেখালাম। এখন দেখো তাহলে আমরা এবার আচ্ছা এর কি এই এক্স অক্ষ বরাবর কোনো বল কাজ করবে না? কোনো বলে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এই তল তো কোনো এর উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে না, কাজ করার কোনো চান্সই নেই। তার মানে এই আমরা যদি বি ব্লক নিয়ে কাজ করি শুধুমাত্র এই একটা উপরে বল আর একটা নিচে বল। তো দেখো আমাদের মোটামুটি ফ্রি বডিটা আঁকানো শেষ এখানে। তো আমরা এখন বি ব্লক নিয়ে কাজ করবো। তো বি ব্লক নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র সামেশনাল এফ ওয়াই এর কাজটাই করবো। তো সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই। এখানে একটা ব্যাপার একটু বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু গতিশীল থাকবে সেই ক্ষেত্রে ডান দিক কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ ধরবে সেটার ব্যাপারটা একটু বলি। বস্তু যেদিকে গতিশীল থাকবে সেদিকে পজিটিভ ধরবা, আর বস্তু যেদিকে গতিশীল না সেদিকে নেগেটিভ ধরবা। এটা ধরলে তোমার অঙ্ক করার জন্য একটু সুবিধা হবে, না অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এখানে আমার আসলে অঙ্কের ফার্স্টে বলা দরকার ছিল। যেমন এখানে দেখো ওপর দিকে এ ব্লকের ক্ষেত্রে বস্তু ওপরের দিকে গতিশীল হচ্ছে না, নিচের দিকেও হচ্ছে না। তো আমরা সেই ক্ষেত্রে যখন দেখবো বস্তু কোনো দিকেই গতিশীল না তখন ইচ্ছা মতো ধরবা। তো দেখো এই এফ ওয়াইয়ের ক্ষেত্রে সামেশনাল এফ ওয়াইয়ের ক্ষেত্রে মানে এ ব্লকের সামেশনাল এফ ওয়াইয়ের ক্ষেত্রে বস্তু ওপরেও গতিশীল না নিচেও গতিশীল না, তাই আমরা কিন্তু ইচ্ছা মতো ওপরের দিকে গতিশীল ধরেছি। বাট যখন সামেশনাল এফেক্ট যখন করেছে দেখো আমরা কিন্তু জানি বস্তু গতিশীল কোন দিকে, এই দিকে, তখন আমরা কোন দিকে গতিশীল ধরেছি? যেহেতু বস্তু ডান দিকে গতিশীল তাই কিন্তু আমরা বস্তুর ডান দিকে ধরেছি পজিটিভ, বুঝছো নিশ্চয় কথা। তো বাম দিকে যদি পজিটিভ ধরতো তখন কিন্তু উত্তর অ্যান্সার একই আসতো, কিন্তু একটু মানে একটু ভিন্ন কনসেপ্ট আসতো। আশা করি আমার কথা বুঝছো। তো সহজ করার জন্য আমি বললাম বস্তু যেদিকে গতিশীল থাকবে সেদিকে পজিটিভ ধরবা। এটা কিন্তু কোনো ধরবাধা নিয়ম না, শুধু অঙ্কের ক্যালকুলেশন সহজ করার জন্য আমি বলছি। এনিওয়ে, আশা করি বুঝছো। এখন দেখো এই 60 কেজি ফোর্সের ব্লক কোন দিকে গতিশীল? নিচের দিকে গতিশীল, তাই এটাকে আমরা নিচের দিকে ধরবো পজিটিভ। তো মানে এখন একটু কনফিউশন লাগতে পারে যে সবসময় উপরের দিকে ধরেছে পজিটিভ, আবার এটা ক্ষেত্রে নিচের দিকে ধরেছে নেগেটিভ। এই পজিটিভ ব্যাপারটা পজিটিভ নেগেটিভ ধরা সম্পূর্ণ তোমার স্বাধীনতা। যদি তুমি ওপরের দিকে যদি পজিটিভ ধরো তাহলে আবার ত্বরণের ক্ষেত্রে এখন নেগেটিভ বলতে হবে, কারণ এখানে কয়েকটা কারণ রয়েছে। এখানে কয়েকটা কারণ রয়েছে যে কারণ বস্তু যেদিকে গতিশীল হয় ত্বরণ ঠিক সেদিকে কাজ করে। তো এনিওয়ে আমি তো সেই জটিলতার দিকে যেতে যাচ্ছি না। যে আমরা সহজ কথা মনে রাখবো বস্তু যেদিকে গতিশীল হবে সেদিকে ধরবো পজিটিভ, আর তার বিপরীত দিকে ধরবো নেগেটিভ। যেহেতু বস্তু নিচের দিকে গতিশীল তাই নিচের দিকে ধরলাম পজিটিভ। তারপর যদি কেউ কনফিউশন থাকো আমি আপ আর পজিটিভ ধরে অঙ্কটা করিয়ে দেবো, সমস্যা নেই পাশে। আগে আমরা নিচের দিকে পজিটিভ ধরে করি। তো আবারও কনফিউশন আমি দূর করার জন্য বলছি বস্তু যেদিকে গতিশীল হবে সেদিকে ধরবো পজিটিভ, তার বিপরীত দিকে ধরবো নেগেটিভ। আর যদি বস্তু গতিশীল না হয় কোনো দিকে তাহলে তোমার ইচ্ছা তুমি যে কোনো একদিকে পজিটিভ নেগেটিভ ধরতে পারো, কিন্তু এটা নিচের দিকে গতিশীল তাই আমরা বলছি নিচের দিকে পজিটিভ। এনিওয়ে, তাহলে 60 কেজি ফোর্স বল কাজ করছে নিচের দিকে, তাহলে যেহেতু এটা অভিকর্ষ এককে রয়েছে পরম এককে নিতে হবে তাই 9.8 দ্বারা গুণ করলাম। এবার টি কাজ করছে কোন দিকে? উপরের দিকে, তাই আমরা বললাম নেগেটিভ। কিন্তু এম এর ভ্যালু কত? 60। এ ওয়াই এর ভ্যালুটা আমরা জানি না, তবে এখানে একটা মজার ব্যাপার রয়েছে, সেটা কি দেখো এ ওয়াই এর ভ্যালু আর এ এক্স এর ভ্যালু সমান হবে। এই এ এক্স এর ভ্যালু আর এ ওয়াই এর ভ্যালু সমান হবে। কেন সমান হবে? কারণ দেখো এই 60 কেজি ফোর্সের ব্লক কোন দিকে গতিশীল? নিচের দিকে গতিশীল। আর 40 কেজি ফোর্সের ব্লকও এদিকে গতিশীল। দুটি কিন্তু ভিন্নভাবে পড়বে না, দুটি একই সাথে পড়বে। 60 কেজি ফোর্সের ব্লকও যে ধরনের গতিশীল হবে 40 কেজি ফোর্সের ব্লকও ঠিক সেই ধরনের গতিশীল হবে, কারণ তার দ্বারা সংযুক্ত দুটি একইভাবে গতিশীল হবে। তাহলে এর ত্বরণ এদিকে যত, এর ত্বরণ এদিকে তত, তার মানে এর এক্স অক্ষ বরাবর ত্বরণ আর এর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ সমান হবে। তাই আমরা বলতে পারি না এখানে এ এক্স এবং এ ওয়াই সমান। যেহেতু এ এক্স এবং এ ওয়াই সমান তাই আমরা বলতে পারি এখানে এ ওয়াই এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এক্স, বা 60 × 9.8। টি এর ভ্যালুটা এখন আমাদের এখানে লিখতে হবে। তো টি এর ভ্যালু কোথা থেকে লিখবো? এই যে 1 নম্বর সমীকরণে পাইছে। তো টি এর ভ্যালুটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কিন্তু, কারণ মাঝখানে প্লাস আছে। এই টি এর ভ্যালুটা আমরা এখন কী করবো? এখানে তুলব 40 × x প্লাস 0.3 × 40 × 9.8 ইকুয়াল টু 60 × x। আচ্ছা, এখানে আননোন কোনটা দেখো তো? শুধুমাত্র এক্সটা আননোন। তাহলে এক্স এর ভ্যালু তুমি এখানে পেয়ে যাবো না? পেয়ে যাবা। তুমি ক্যালকুলেটর সলভ ফাংশন ইউজ করো, সলভ ফাংশন ইউজ করলে কে এর ভ্যালু পেয়ে যাবা 4.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার ভুল হতে পারে হয়তো, তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবা এটা আসে কিনা। যদি এটা আসে তাহলে এটা রাইট। তোমার হচ্ছে তুমি মানে এখানে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই রাইট। এখন তোমাকে মেনলি বের করতে কিন্তু প্রশ্নে কিন্তু বলেছে তার টান বের করতে বলেছে। তাহলে তোমাকে কি করতে হবে? এখানে এ এক্স এর ভ্যালুটা এই যে টি এর 1 নম্বর সমীকরণে বসাই দাও। তাহলে আমরা বসাই 40 × 4.7 প্লাস
0.3 ইন্টু 40 ইন্টু 9.8, জাস্ট এখানে যে ত্বরণ ছিল ত্বরণের জায়গাটা ভ্যালুটা বসিয়ে দিলাম। তো ক্যালকুলেশন করলে কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 40 ইন্টু 4.7 প্লাস 0.3 ইন্টু 40 ইন্টু 9.8, ভ্যালু আসতে হচ্ছে 305.6 নিউটন। তুমি নিউটনে যদি রাখতে চাও তাহলে এইভাবে রেখে দাও। আর যদি মনে করো তুমি হচ্ছে পরম এককে এই অভিকর্ষ এককে লিখবা, তাহলে এখানে কী করো 32 দ্বারা ভাগ করো। এটা কি ক্যালকুলেটার তুমি 32 দ্বারা ভাগ করো, দেখো আসবে যদি 32 দ্বারা যদি তুমি এখানে ভাগ করো তাহলে, সরি ভুল বললাম, 32 না 9.8 দ্বারা ভাগ, কারণ এটা নিউটনে আছে। যদি তুমি কেজি এককে নিয়ে আসতে চাও তাহলে 9.8 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি 9.8 দ্বারা, না তো 9.8 দ্বারা ভাগ করলে 31.18 আসে আর কি, 18 কেজি। তুমি ফোর্স হিসেবে লিখে দিতে পারো, যেহেতু প্রশ্নে ফোর্স আছে। তুমি ফোর্স হিসেবে না লিখতে শুধু কেজি লিখতে কোনো সমস্যা, এটা অ্যান্সার এটা অ্যান্সার। তুমি যদি এই জায়গায় রেখে দাও তাও হবে। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর আমার মনে হয় এটা আপওয়ার্ড পজিটিভ ধরে মনে দেখানোর দরকার নেই, কোনো সমস্যা ছিল না। যদি তুমি আপওয়ার্ড পজিটিভ ধরে যদি করতে তাহলে কী হতো এখানে, তখন যদি বলতে যে আপওয়ার্ড পজিটিভ, তখন এটা হতো নেগেটিভ, এটা হতো পজিটিভ, আর এই ত্বরণ হতো নেগেটিভ। কেন? বস্তু যেদিকে গতিশীল হয়, মানে বস্তু যেদিকে গতিশীল হচ্ছে, দেখো বস্তু কিন্তু মন্দনে না, বস্তু কিন্তু ত্বরণে গতিশীল হচ্ছে এদিকে। দেখো বস্তুর উপরে অ্যাকচুয়ালি এই 40 কেজি ফোর্স বলই কিন্তু বস্তুকে এদিকে টেনে যাচ্ছে। সো ত্বরণ কিন্তু এইদিকেই হবে। এই বস্তুর উপরে কিন্তু মন্দন কাজ করছে না। মন্দন কাজ করলে বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে ত্বরণ। আর যদি ত্বরণ কাজ করে তাহলে বস্তুর গতির দিকে কাজ করে। এখন যদি বলো ভাই বুঝবো কী করে এখানে ত্বরণ কাজ করছে না মন্দন কাজ করছে, এভাবে বুঝবা যে দেখো বস্তু কিন্তু ছিল আগে স্থির এখানে, এই 60 কেজি ফোর্সের বল না দেওয়া পর্যন্ত এই মানে এই তার না থাকলে এই বস্তু ছিল কিন্তু স্থির। তাহলে যখনই 60 কেজি ফোর্সের এই তারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে তখন কিন্তু 40 কেজি ফোর্সের ব্লকটা আস্তে আস্তে কিন্তু গতিশীল হচ্ছে। তার মানে কি স্থির অবস্থান থেকে বস্তু গতিশীল হলে তখন কি কাজ করে? ত্বরণ কাজ করে না? ত্বরণ কাজ করে। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। এনিওয়ে আশা করি অঙ্কটা টোটালি ক্লিয়ার হয়ে গেছো।